প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 193 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে পিঙ্কি গাধামারা গ্রাম থেকে, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে শান্তা আক্তার মুন্নি বাংলাদেশ থেকে। বেশি কথা বলে আজকে সময় নষ্ট করব না, সরাসরি চলে যাব আজকের প্রেতপক্ষের 193 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। আমার গ্রামের নাম গাধামারা, আমার নাম পিঙ্কি। তুমি আমার পাঠানো ঘটনা যেভাবে গুছিয়ে শুনিয়েছ, মনে হচ্ছিল সব আমার চোখের সামনে হচ্ছে। আজ আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার দাদুর সঙ্গে ঘটেছিল। আমার দাদু তখন 1 মাস মতো বিয়ে হয়েছে। দাদুর বাড়ির বর্ণনাটা যদি দিই, ছোট্ট গ্রাম্য যেরকম বাড়ি হয় তেমনই একটা বাড়ি। বাড়ি থেকে 2-3 মিনিট মতো হেঁটে গেলে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তার একটা মোড় ঘুরলে একটা প্রকাণ্ড বেলগাছ, আর সেই বেলগাছ অতিক্রম করে গিয়ে গলিটা বাঁক নিতেই যে রাস্তাটা শুরু হয়, সেই রাস্তার দুধারে রয়েছে একটা কবরখানা। এখানে বলে রাখি যে এই কবরখানার একটা বৈশিষ্ট্য আছে। আমার দাদুদের গ্রামে যারা বিষ খেয়ে বা অপঘাতে মৃত্যু হয়, তাদের এই কবরখানাতেই কবর দেয়া হতো। আমার দাদু কাজে বেরিয়ে যেত ভোরবেলায়, আর সন্ধেবেলা বাড়ি ফিরত। সন্ধেবেলায় ওই বেলগাছের তলা দিয়েই দাদুকে বাড়ি আসতে হতো। তারপর বাড়ির সামনের পুকুরে গোসল করত। একদিন সন্ধেবেলায় দাদু কাজ থেকে ফিরে বাড়ি থেকে জামা কাপড় নিয়ে ওই বেলগাছের নিচ দিয়ে পুকুরে গেল গোসল করতে। গোসল করার পর দাদু যখন বাড়ি ফিরছে, দাদুর হঠাৎ যেন মনে হলো পেছন থেকে তার ধুতিটা যেন কেউ টানছে। জায়গাটা অন্ধকার। দাদু প্রথমে সেই টানকে অগ্রাহ্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, কেননা সে ভেবেছিল যে কোনো গাছে হয়তো তার ধুতি আটকে গেছে। কিন্তু সে অল্পক্ষণের মধ্যেই বুঝতে পারল যে কোনো গাছ নয়, কেউ তার পোশাক চেপে ধরেছে। দাদু প্রচণ্ড ভয় পেয়ে যায় আর আয়াতুল কুরসি পড়তে থাকে। তারপর দাদু অনুভব করে যে টানটা কিছুটা কমল। দাদু এবার সাহস করে পেছনের দিকে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই। তবে লক্ষ্য করল অন্ধকারে দুটো চোখ জ্বলছে। দাদু প্রচণ্ড ভয় পেয়ে আঁতকে উঠল, কিন্তু সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে দুটো চোখ সেই অন্ধকারে জ্বলছে সেটা আসলে একটা কালো বেড়াল। অন্ধকারে চোখ সয়ে যাওয়াতে দাদু সেই বেড়ালটিকে পরিষ্কার দেখতে পেয়েছিল। দাদু সূরা পড়তে পড়তে বাড়ি ফিরে আসে। দাদু বাড়িতে ফিরে দাদিকে সব কথা বলে। দাদি দাদুকে বলেন যে কাল যখন ওখানে গোসল করতে যাবে, আমাকে সাথে নিয়ে যাবে। এরপর দাদু রাতের খাবার খেয়ে উঠোনের চৌকিতে শুয়ে পড়ে। বড্ড গরম, তাই বাইরে শুতে বেশ আরাম। পাশের চৌকিতেই দাদিও শুয়ে রয়েছে। সময়টা তখন মাঝরাত হবে। দাদু অনুভব করল যে দাদু যে খাটিয়ায় শুয়ে রয়েছে, সেই খাটিয়াতে কেউ এসে বসল। কিন্তু যে এসে খাটিয়াতে বসেছে সে তার পেছনে বসেছে, তাই দাদু তাকে দেখতে পাচ্ছে না। দাদু তখন দাদিকে আস্তে আস্তে ডাকল। দাদির ঘুম খুব পাতলা, তাই সে উঠে দাদুকে বলল যে কি হলো, এত রাতে ডাকছ? দাদু দাদিকে আস্তে আস্তে বলল, আমার খাটিয়াতে কেউ কি বসে আছে? দাদি তখন বলল, কোথায়? কেউ তো নেই। তুমি সন্ধ্যাবেলার কথাটা ভাবছো, ওই জন্য তোমার মনে হচ্ছে। তুমি খামোখা ভয় পাচ্ছ। তোমার পেছনে কেউ শুয়ে বা বসে নেই, তুমি শুয়ে পড়ো। দাদু কোনো রকমে ভয় ভয় রাতটা কাটালো। দাদু ভোরে উঠে কাজে চলে গেল। এখানে বলে রাখি যে দাদুর মা তখন বেঁচে ছিলেন। তিনি যে পুকুরে দাদু গোসল করতে যেত, ওই পুকুর পাড়ে সকালবেলায় গরু বেঁধে দিয়ে আসতেন। গরু সেখানে সারা দিন চড়ে বেড়াতো আর ঘাস খেত। তারপর বিকেল বেলায় তিনি আবার গরুটিকে ফিরিয়ে নিয়ে আসতেন। একদিন এমনই ঘটনা ঘটেছে। দাদুর মা বিকেল বেলায় সেই গরুটিকে আনতে গিয়ে দেখে সেই গরুটি মাঠের পাশের সেই ঘাস জমিতে ঘাড় ভেঙে মরে পড়ে আছে।
তার জিভ বেরিয়ে গেছে আর চোখগুলো যেন কোটর থেকে ঠিকরে বেরোচ্ছে। দাদুর মায়ের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোক এসে জড়ো হলো, আর সেই দৃশ্য দেখে সকলে প্রচন্ড ভয় পেল, কেননা এমন ঘটনা আগে কিন্তু এইখানে ঘটেনি। সেই দিন সন্ধ্যাবেলায় দাদু কাজ থেকে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফেরার পর তার মায়ের কাছ থেকে দাদু পুরো ঘটনাটা শুনল। দাদুর মা দাদুকে বলল, তুই আজ আর ওই পুকুরে গোসল করতে যাস না। দাদুর মনে যেন জেদ চেপে গেছিল। সে বলল, কি হচ্ছে আমাকে খুঁজে বার করতেই হবে, আমার কিচ্ছু হবে না। দাদু তার মাকে বলল যে দাদিও সঙ্গে যাচ্ছে, তাই তোমার কোনো চিন্তা নেই। আমার দাদু আর দাদি সেই পুকুরে গেল গোসল করতে। দাদু এমনি হাঁটছিল, তবে দাদির হাতে ছিল একটা হারিকেন। কিছু দূর এগিয়ে এসে সেই বেলগাছ পেরোনোর পরেই তারা দুজনেই বুঝতে পারল যে কেউ তাদের দুজনের পিছু নিয়েছে। দাদু দাদিকে বলল যে পেছনে ঘুরে না তাকাতে, আর তারা দুজন আস্তে আস্তে হেঁটে পুকুর পাড়ে চলে আসে। দাদু দাদিকে বলে যে তুমি পাড়ে দাঁড়াও, আমি পুকুরে নামি। পুকুরের ঘাটটা বেশ অনেকটাই বড়। দাদু যখন পুকুরে নামল, দাদু অনুভব করল যে ঘাটের আরেক প্রান্ত থেকে আরেকজন কেউ তার সাথেই পুকুরে নামল, কেননা জলে নামার আওয়াজ দাদু পরিষ্কার শুনতে পেয়েছিল। সেই দিকে দাদু আর দাদি দুজনেই তাকিয়ে দেখল যে সেখানে তো কেউ নেই। দাদু পুকুরে একটা ডুব দেয়, আর সেটাই হয়তো দাদুর কাল ছিল। দাদু পুকুরে ডুব দিতেই দাদুর পা কেউ জলের তলা থেকে টেনে ধরল। দাদু বুঝতে পারল যে সে আস্তে আস্তে জলের নিচে তলিয়ে যাচ্ছে। দাদুর চিৎকারের আওয়াজে দাদির হাত থেকে সেই হারিকেন বাতিটা পড়ে যায়, আর জায়গাটা অন্ধকার হয়ে যাওয়াতে দাদি কিছুই দেখতে পায় না। দাদু জলের মধ্যে খাবি খাচ্ছে। দাদি এই সময় এক ফোঁটাও ভয় না পেয়ে দিল পুকুরে ঝাঁপ, আর দাদুর হাতটা কোনো রকমে চেপে ধরল। দাদি দাদুর হাত ধরে টান দিতে অনুভব করল যে সে দাদুকে টেনে ধরে রাখতে পারছে না। অন্য প্রান্ত থেকে কেউ দাদুকে জলের তলায় টেনে নিয়ে যেতে চাইছে। দাদি চিৎকার করে দাদুকে বলল যে জোরে জোরে সুরা পড়ো, আর দাদিও তার সাথে সুরা পড়তে লাগে। দাদি ক্রমাগত সুরা পাঠ করতে থাকছে, কিন্তু তাতে কোনো ফল হচ্ছে না। কিন্তু ঠিক এই সময় কাছের মসজিদে ঈশার আজান শুরু হলো। ঈশার আজান শুরু হতেই দাদু উপলব্ধি করল যে যে অপশক্তি তাকে জলের তলায় টেনে নিয়ে যেতে চাইছিল, সেই অদৃশ্য টান তার পা ছেড়ে দিয়েছে। দাদু যে লুঙ্গিটা পরে পুকুরে নেমেছিল, সেই লুঙ্গিটা আর পাওয়া যায়নি, সেটা জলের তলায় তলিয়ে গেছে। দাদু কোনো রকমে গামছা জড়িয়ে বাড়িতে আসে। বাড়িতে এসে দেখা যায় যে দাদুর পায়ে বিশাল বড় নখের আঁচড়ানোর দাগ, সেখান দিয়ে অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছে। দাদুর মা বাড়িতে আসাতেই তাকে পানি পোড়া খাওয়ালো, কিন্তু রাতের বেলায় দাদু চমকে চমকে উঠছিল আর ভয় পাচ্ছিল। দাদু বলছিল যে কেউ তাকে ধরতে আসছে, এবার তাকে সে ছাড়বে না। সারা রাত দাদুর আতঙ্কে কাটে। তবে পরের দিন সকাল হতে যেটা ঘটল, সেটার জন্য দাদি বা দাদুর মা কেউই প্রস্তুত ছিল না। তারা দেখল যে দাদুর যে পায়ে আঁচড়ানোর দাগ ছিল, দাদুর সেই পা প্যারালাইজড হয়ে গেছে। দাদু সেই পা নাড়াতে পারছে না। বাড়িতে কান্নাকাটি শুরু হয়। গ্রামের মধ্যেও জানাজানি হয়ে যায় যে দাদুর সাথে সেই রাতের বেলায় কি ঘটে গেছে। গ্রামের লোক এক হাফেজ সাহেবকে ডেকে আনে। হাফেজ সাহেব সমস্ত ঘটনা শোনার পর গ্রামবাসীদের বলে যে গ্রামের ওপর কালো ছায়া নেমে এসেছে, গ্রাম সারাতে হবে। তারপর হাফেজ সাহেব দোয়া দুরুদ পড়ে সেই গ্রামে হাজির হওয়া অপশক্তিকে তাড়াতে সক্ষম হয়েছিলেন ঠিকই, আর দাদুকে একটা তাবিজও দিয়েছিলেন। কিন্তু দাদু পরবর্তীকালে আস্তে আস্তে ঠিক হয়ে উঠলেও দাদুর বাঁ পা আজও ঠিক হয়নি। দাদু আজও কোনো রকম ভারী কাজ করতে পারে না। এক অজানা অপশক্তিকে তাড়া করতে গিয়ে দাদু সেই রাতে যে হঠকারিতা দেখিয়েছিল, তার মাসুল দাদুকে আজও দিতে হচ্ছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম।
তো এই ছিল ঘটনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম। সত্যি কথা বলতে এরকম অপশক্তির উপস্থিতি যদি আমরা উপলব্ধি করি, তাহলে সত্যি কথা বলছি, প্রথম কথা হচ্ছে বড়দের জানানো উচিত। তারপর কোনো পুরোহিত বা কোনো হাফেজ সাহেব, কোনো মৌলবী, যাকে হোক, তাদের শরণাপন্ন হওয়া উচিত। নিজে থেকে এরকম কোনো অপশক্তির পিছু নিয়ে কৌতূহল চরিতার্থ করার কোনো মানেই হয় না। পিঙ্কি আমাকে আরো লিখেছে যে এই ছিল দাদুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। তুমি যদি পড়ে শোনাও খুব খুশি হব। সেই পুকুরের ছবি দেখাতে পারি, কিন্তু বেলগাছটা আজ আর নেই। বেলগাছটা কেটে দেয়া হয়েছিল, তাই জন্য সেই ছবি আমি তোমাকে দেখাতে পারবো না। তুমি এই ঘটনা প্রেতপক্ষের সকল বন্ধুদের কাছে গুছিয়ে শুনিও। যদি আমার বানান ভুল হয় আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো। তাহলে পিঙ্কির ঘটনা তো শুনে নিলাম, চলে যাব শান্তার ঘটনায়। শান্তা আক্তার মুন্নি আমাকে লিখেছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শান্তা আক্তার মুন্নি। আজকে আমি একটি ঘটনা সবার সাথে শেয়ার করব। ঘটনাটা আমি শুনেছিলাম আমাদের বাড়িওয়ালার মুখ থেকে। আমার বাবা সেনাবাহিনীতে কাজ করতেন। চাকরির সুবাদে আমার বাবার নানান জায়গায় পোস্টিং হতো। সেই সময় বাবার পোস্টিং ছিল রংপুর শহরে, তবে এখন আল্লাহর রহমতে আমরা ঢাকায় বাড়ি করেছি। যাই হোক, রংপুরের সেই বাড়িওয়ালার মুখ থেকে যে ঘটনাটা শুনেছি সেটা আমি এখন তোমাকে বলবো। তবে দর্শকদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্রেতপক্ষকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর রাজদাকে আমার অনেক ভালোবাসা রইল। আর শান্তা আমাদের একটা মেসেজ আমার মাধ্যমে তোমাদেরকে দিয়েছে যে তোমরা কি জ্যোৎস্না পাগলির ঘটনা ভালোবাসছো। শান্তার কাছে কিন্তু অলরেডি জ্যোৎস্না পাগলির ৩য় পর্ব চলে এসেছে। শান্তা আমাকে লিখেছে যে জ্যোৎস্না পাগলির ঘটনা যদি তোমরা শুনতে ইচ্ছুক হও, শান্তা কিন্তু সেই ঘটনাও আমাদের খুব শিগগিরই পাঠিয়ে দেবে। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যে ঘটনাটা পড়ে শোনাবো সেটা শান্তা যেভাবে লিখেছে একেবারেই সেই বাড়িওয়ালার জবানিতে। চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ১৯৩ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমার বাড়ি রংপুরে লালমনিরহাটে। তখন আমি অনেক ছোট ছিলাম। এই ঘটনা আমার মায়ের মুখ থেকেই শোনা। আমার মায়ের এক বান্ধবী ছিল, সে ছিল অপরূপ সুন্দরী। মায়ের সেই বান্ধবী প্রায় সময় ছাগল আনতে মাঠে যেত। সকালে মাঠে ছাগল বেঁধে দিয়ে আসতো, সন্ধে হলেই মাঠ থেকে সে ছাগলগুলোকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতো। মেয়েটির নাম ছিল রূপা। রূপা একদিন ছাগল চড়াতে মাঠে যায়। ছাগলেরা ঘাস খাচ্ছে, মেয়েটি আপন মনে গান গাইতে থাকে। রূপা সেদিনকে পরেছিল সাদা জামা, লাল পাজামা আর কালো ওড়না। দুপাশে তার দুটো বড় বড় বিনুনি, সেই বিনুনি লাল ফিতে দিয়ে বাঁধা। এবার এখানে বলে রাখি যে একটি যুবক সেই মাঠের ওপর দিয়ে প্রায় দিনই যেত। সেই যুবকটি একদিন তাকে দেখতে পেয়ে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। সে এতদিন এই মাঠ দিয়ে গেছে, কিন্তু এই মেয়েটিকে তো সে কোনোদিন দেখেনি। এত সুন্দর মেয়ে তার গ্রামে কি করে চোখ পড়েনি আমার। সেই যুবকটি এমনই ভাবতে থাকলো। সেই যুবকটি রূপার সামনে গিয়ে বলল, হ্যাঁ গো, তুমি কোন গ্রামে থাকো গো? আমাদের গ্রামে নাকি অন্য কোনো গ্রামে? রূপা মুচকি হেসে বলল, তোমার নাম কি সবুজ? ছেলেটি অবাক হয়ে 2 পা পিছিয়ে গেল। ছেলেটি জিজ্ঞাসা করলো, তুমি আমার নাম জানলে কি করে? মেয়েটি বলল, তুমি লুকিয়ে লুকিয়ে আমার গান শুনছিলে, আমাকে দেখছিলে, আর আমি তোমায় চিনব না? এই বলে মেয়েটি হাসতে শুরু করলো। তার হাসির মধ্যে এমন একটা মাদকতা ছিল যে সবুজ নামক সেই যুবক যেন পাগল হয়ে উঠল। সবুজ রূপার সাথে প্রতিদিনই দেখা করতে আরম্ভ করলো। কিন্তু সে প্রতিদিন দেখা করত ঠিকই, তবে ঠিক সন্ধ্যের আগেই মেয়েটি যে কোনো অজুহাত দেখিয়ে চলে যেত। একদিন মেয়েটির জন্য সবুজ অপেক্ষা করছে। সন্ধে হয়ে গেছে। সেই মাঠের পাশেই ছিল একটি বাঁশবাগান। সবুজ ততক্ষণে বুঝেই গেছে যে রূপা আজকে হয়তো আর আসবে না। কিন্তু সেই মুহূর্তেই সবুজ দেখল যে সেই বাঁশবাগানের ভেতর থেকে রূপা হেঁটে আসছে। সবুজ একটু অবাক হলো। সে ভাবল, আরে ওই দিকে তো কোনো বাড়ি নেই, ও ওই বাঁশবাগানের ভেতর থেকে কেন হেঁটে আসছে? সবুজ রূপাকে জিজ্ঞাসা করতে গেল যে তুমি বাঁশবাগানের ভেতর থেকে আসছিলে কেন? কিন্তু প্রশ্ন করার আগেই রূপা তাকে বলল যে আরে আমি জানি, আরে ওই দিক থেকে তাড়াতাড়ি হয়, তাই এই বাঁশবাগানের ভেতর দিয়ে এলাম, তুমি ভয় পেও না। সবুজ ভয় পেল। সে মনে মনে ভাবতে লাগলো যে রূপা কি করে জানলো আমার মনের কথা। রূপা এই সময় আবার বলে উঠল,
আরে ভালোবাসি তাই জানি, আরে যে যাকে ভালোবাসে তার মন পড়তেও জানে, তা আমি জানবো না? সবুজ লক্ষ্য করলো যে মেয়েটি প্রতিদিনই এক জামা পরে আসে। সবুজ বলল, আচ্ছা রূপা, তুই প্রতিদিন এক জামা পরে আসিস কেন? প্রতিদিন এক সাজে একইভাবে? রূপা হাসলো। রূপা সবুজকে বলল, তুমি আমাকে প্রথম এই জামাতেই দেখেছিলে না, তাই জন্য এই জামাটা পরে আসি। সবুজ ভাবলো হয়তো আমাকে খুশি করার জন্য এই জামাটা পরে। অন্ধকার নামতে শুরু হয়েছে। মেয়েটি বলল, আমার যাওয়ার সময় হয়েছে, আমি আসি, আবার দেখা হবে। সবুজ মেয়েটিকে বলল, অনেকদিন তো তোমার সাথে কথা বললাম, কোনোদিন তো তুমি তোমার বাড়ির কথা বলনি। রূপা সবুজকে বলল, কাল বলবো, কাল ঠিক সন্ধ্যের আগে চলে আসবে, আমি ঠিক তোমাকে বলবো। সবুজ পরের দিন রূপার জন্যে লাল কাচের চুড়ি নিয়ে আসে। সবুজ রূপাকে চুড়িগুলো দিয়ে বলল, তুমি এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। রূপা মুচকি হেসে চুড়িগুলো নিল। তারপরে হঠাৎ সে সবুজকে বলল, কে যেন আসছে, আমি আসি, আমি আসি বলে রূপা দৌড়ে চলে গেল বাঁশ বাগানের দিকে। সবুজ কিছুক্ষণ বাঁশ বাগানের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ পেছন থেকে একটি ভদ্রলোক এসে তাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ গো ভাই, প্রতিদিন তুমি কার সঙ্গে কথা বলো? আমি তোমাকে অনেক দিন দেখেছি একা একা এখানে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছ। সবুজ বলল, আরে আমাকে দেখলেন আর আমার প্রিয় মানুষটিকে দেখলেন না? লোকটা অবাক হয়ে সবুজের দিকে তাকিয়ে রইল। তোমার মনের মানুষ মানে? আমি তো শুধু তোমাকেই দেখি, তুমি কি পাগল নাকি? কি নাম তোমার মনের মানুষের? সবুজ মনে ভাবল যে এ যদি রূপার পরিবারের পরিচিত হয় তাহলে সমস্যা হতে পারে, তাই রূপার নাম সে বলল না। সবুজ কোনো কথা না বলে লোকটিকে এড়িয়ে চলে গেল। লোকটি সবুজকে পেছন থেকে ডাকতে থাকলো, ও ভাই, কি হলো? কিন্তু সবুজ তার কথায় কোনো উত্তর না দিয়ে বাড়ি ফিরে গেল। পরের দিন ঠিক সন্ধ্যের আগে সবুজ সেই মাঠে এসে অনেক কথা ভাবতে লাগলো। এই মাঠ যেখানে কেউ ছাগল গরু চড়াতে আসে না, শুধু রূপা আসে আর আমি। কালকের লোকটা বলল শুধু নাকি সে আমাকেই দেখতে পায়, তার মানেটা কি? আমি জল জ্যান্ত একটা মেয়েকে কি ভুল দেখছি? এত কিছু ভাবতে ভাবতেই রূপা কখন যে এসে দাঁড়িয়েছে সবুজের পেছনে এসে বুঝতে পারেনি। সবুজ একটু চমকে গিয়ে বলল, ও রূপা, তুমি এসেছো? রূপা আজকে খুবই নীরব, কিন্তু সবুজের দেওয়া লাল চুড়িগুলো সে পরে এসেছে। সবুজের মনটা ভালো হয়ে গেল। সবুজ বলল, কি গো আমার রূপো, তোমার কি হয়েছে? আজ হাসছ না, গান শোনাচ্ছ না, কথা কইছ না? রূপা বলল, আমার বাড়ি বাঁশবাগান পেরোলে দুলাল নামের এক কাঠমিস্ত্রি আছে, সেই বাড়িরই আমি বড় মেয়ে। আমার পরে আমার দুটো ছোট ভাই আর বাবা মা, আর কেউ নেই। সবুজ, তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। এই বলে রূপা কিছুক্ষণ চুপ করে থাকে। সবুজ তখন রূপাকে বলল, আমি তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। রূপা তখন বলল, কি ব্যাপারে? সবুজ বলল, কেন, আমাদের বিয়ে নিয়ে? তুমি তো আমাকে ভালোবেসেছ, তাহলে বিয়ে করবে না? এই কথা শুনে রূপা যেন কেমন চুপ হয়ে গেল। রূপা বলল, আজ আসি, পরে একদিন কথা হবে, বলে সে চলে গেল। সবুজ ভাবল বিয়ের কথা শুনে হয়তো রূপা লজ্জা পেয়েছে। ভাবতে শুরু করলো কাল রূপার বাড়িতে যাব, গিয়ে সোজা রূপার বাবার কাছে গিয়ে রূপার দুটো হাত সারা জীবনের জন্য চেয়ে নেব। আমি তো শিক্ষিত, আমার বাবা একজন ব্যবসায়ী, আমিও মন্দ করছি না, তিনি হয়তো ফিরিয়ে দেবেন না। পরের দিন সকালে সবুজ রূপার বলে দেওয়া জায়গায় চলে গেল আর কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করতেই দুলাল কাঠমিস্ত্রির বাড়ি সে পেয়ে যায়। বাড়িতে তখন দুলাল কাঠমিস্ত্রি কি একটা কাজ করছিলেন। ঠিক সেই সময় সবুজ ভয় ভয় দুলাল বাবুকে গিয়ে বলেন, সালাম নেবেন জানাব, আমার নাম সবুজ মিয়া, আমি এই এলাকারই ছেলে। আমার বাবা এই এলাকার নামকরা ব্যবসায়ী সালিমুল্লাহ, আমি তার একমাত্র ছেলে। আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, আশা করছি আপনি ফিরিয়ে দেবেন না। দুলাল মিস্ত্রি অবাক হয়ে বলল, কিসের প্রস্তাব? সবুজ একটু লজ্জা পেয়ে বলল, আমি আপনার মেয়ে রূপাকে বড্ড ভালোবেসে ফেলেছি, আমি রূপার দুটি হাত আপনার কাছে চেয়ে নিতে এসেছি। এই কথা শুনে রূপার মা আর দুই ভাই ছুটে এলো ভেতর থেকে। তারা সবুজের কথা শুনতে পেয়েছিল। দুলাল মিস্ত্রি হতবাক হয়ে সবুজের দিকে তাকিয়ে রইল।
আর বলল, রূপাকে তুমি কবে থেকে চেনো? সে বলল, কেন, 1 মাস যাবত। রূপার সাথে আমার মাঠে দেখা হয়। সে প্রতিদিন ছাগল চড়াতে আসে। আমার সাথে প্রতিদিন সন্ধ্যায় তার দেখা হয় ও কথাও হয়। দুলাল মিস্ত্রি অবাক হয়ে একবার তার স্ত্রীর দিকে, তারপর তার 2 ছেলের দিকে তাকিয়ে থাকে। দুলাল মিস্ত্রি কাঁপা কাঁপা গলায় বলে, রূপা আমারই মেয়ে। কিন্তু বাবা, রূপা তো 1.5 মাস আগে ওই সামনের বাঁশবাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তুমি আমার সাথে মজা করছো না তো বাবা? আমার মৃত মেয়েটাকে নিয়ে এরকম মজা করাটা কি ঠিক? আমার মেয়েটা অনেক ভালো ছিল। মেয়ে বড় হচ্ছে, রাতে দেরি করে বাড়ি ফেরাতে একটু বকা দিয়েছিলাম, সেটাই হয়তো আমার ভুল ছিল। মেয়েটিকে অনেক আদরে মানুষ করেছি, তো হয়তো বকা অবধি ঠিক ছিল, কিন্তু গায়ে হাত তোলাটা উচিত হয়নি। আমার মেয়ে রাগে দুঃখে সেই বাঁশবাগানে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই কথা শুনে সবুজের পায়ের নিচ থেকে যেন কেউ মাটি কেড়ে নেয়। রূপার বাবা দুলাল মিস্ত্রি আবার বলেন, আপনার হয়তো ভুল হচ্ছে, আমার মেয়ে আর বেঁচে নেই। এই সময় দুলাল মিস্ত্রির বাড়ির সামনে সবুজকে দেখতে পায় সেই দিনকার সেই ভদ্রলোকটি। দুলাল মিস্ত্রি সবুজকে বলে, ওই তো আসলাম মিয়া, দেখো এই সবুজ মিয়া কি বলছে। সবুজ এতক্ষণে জানতে পারল যে সেই লোকটির নাম আসলাম মিয়া। তার অনুমান ভুল হয়নি, এই লোকটি রূপার বাড়ির পরিচিত। সে সবুজকে দেখতে পেয়ে বলল, আরে সেদিন আপনি চলে গেলেন, আপনাকে বললাম আপনি একা একা কথা বলেন কেন ওই মাঠের মধ্যে দাঁড়িয়ে? দুলাল মিস্ত্রি বললেন, আসলাম মিয়া, এই সবুজ মিয়া বলছে আমাদের রূপাকে নাকিও মাঠে ছাগল চড়াতে দেখে। আসলাম মিয়া কোনো কথা বলল না, কেমন যেন একটু ভয় পেল, আর সে সেখান থেকে চলে গেল। দুলাল মিস্ত্রি সবুজকে তখন বলল, আমার মেয়ে রূপা গলায় দড়ি দিয়ে মারা যাওয়ার পর আমাদের এই বাড়ির আশেপাশে তার পায়ের নুপুরের আওয়াজ শুনতে পেতাম। আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়ে অপঘাতে মরে আমাদেরকে ছেড়ে যেতে পারেনি। যে ছাগলগুলোকে তুমি দেখেছ তারা নিজে থেকেই বাঁশবাগান পেরিয়ে সেই মাঠে যায় ঘাস খেতে, তারপর সময় মতো তারা নিজেরাই এই বাড়িতে ফিরে চলে আসে। আমার মেয়ে সেই ছাগল চড়াতে যায় না। সবুজ এই সব কথা শুনে একটা অদ্ভুত জিনিস করলো। চড়া গলায় বলতে লাগলো, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি আমার সাথে মেয়ের বিয়ে দিতে চান না, তাই এইসব কথা সাজিয়ে বলছেন আমাকে। কোথায় রূপা? রূপা, রূপা বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি, আমি সবুজ। রূপার মা কাঁদতে লাগলো, বলল, বাবা তুমি বিশ্বাস করো, রূপা মারা গেছে, আমরা মিথ্যে কথা বলছি না। যাও তুমি গিয়ে বাড়ি দেখে এসো, পাড়া পড়শিদের জিজ্ঞাসা করো, তাহলেই বুঝতে পারবে। সবুজ পাগলের মতো কাঁদতে কাঁদতে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই পাড়ার অনেক মানুষকে সে জিজ্ঞাসা করে, সবাই একই কথা বলে যে রূপা মারা গেছে। তাহলে এতদিন কি সে ভুল দেখেছিল? যাকে সে দেখেছিল সে কি রূপার প্রেতাত্মা? বাড়িতে গিয়ে সে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। রাতে স্বপ্নে সবুজ রূপাকে দেখে। সে তাকে বলছে, তুমি আমাকে না বলে কেন আমার বাড়িতে গিয়েছিলে? তোমার সাথে তো আমার আর দেখা হবে না, কারণ তুমি যে আমার সব সত্যিটা জেনে গেছো। হ্যাঁ সবুজ, আমি মৃত, কিন্তু ইহকালের মায়া ত্যাগ করে যেতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি সবুজ, তুমি ভালো থেকো, নতুন করে জীবনটাকে শুরু করো, আর আমার জন্য দোয়া করো আমি যেন একটু শান্তি পাই। এই ঘটনার পর অনেক দিন কেটে গেছে। সবুজ প্রতিদিনই সন্ধে হলেই সেই মাঠে যায় আর অঝরে রূপার জন্য কাঁদতে থাকে, কিন্তু রূপা আসে না। একদিন শোনা গেল সবুজ সেই বাঁশবাগানের একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সেই পাড়ায় এই ঘটনা রটে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার সবুজের মারা যাওয়ার পরে ঘটতে থাকলো। সবুজকে দাফন করা হয়েছে, বেশ অনেক দিন কেটে গেছে, কিন্তু এখন রূপা আর সবুজের মৃত্যুর পর সেই মাঠে যা ঘটনা ঘটতে আরম্ভ করেছিল সেটা সত্যিই অদ্ভুত। সেই মাঠে কারো কারো পোষা ছাগলও চড়ে, কখনো চড়ে গরু, কিন্তু সন্ধে নামার পরেই একটি ছেলে আর একটি মেয়েকে সেই এলাকার লোক অনেকবার ঘুরে বেড়াতে দেখেছে। সবাই বলে ওটা আর কেউ নয়, সবুজ আর রূপা।
প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। শান্তা আমাকে লিখেছে যে তবে সবাই যদি চায় আমি আগামী দিনে জ্যোৎস্না পাগলির ঘটনা তোমাকে পাঠাতে থাকবো। তুমি খুব ভালো থেকো, আমার সালাম নিও। কেমন লাগলো তোমাদের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম। এই ধরনের ঘটনা কিন্তু আমি আগে শুনেছি, এটা কিন্তু ঠিক। শান্তা আমাকে দুটো ছবি পাঠিয়েছে, তোমরা হয়তো এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ। সতীদাহ মন্দির, এই দুটো ছবি আমাকে শান্তা পাঠিয়েছে আর বলেছে যে এই মন্দিরকে ঘিরে একটা ঘটনা রয়েছে, সেটা ও কালেক্ট করছে এবং খুব শিগগিরই আমাদেরকে পাঠাবে। শান্তা কিন্তু আমাদের টপ লেভেলের স্টোরি সেন্ডারদের মধ্যে চলে যাচ্ছে। ও কিন্তু একের পর এক আমাদের ঘটনা পাঠিয়ে যাচ্ছে এবং ওর ঘটনা কিন্তু সিলেক্টও হচ্ছে। আর আশা করি তোমাদের ভালো লাগছে, কেননা তোমাদের ভালো লাগাটাই কিন্তু আসল ব্যাপার। তোমাদের যদি ঘটনা ভালো না লাগে তাহলে আমাকে সেই সব ঘটনা বাতিল করতে হবে। সেই জন্যই তোমাদের প্রত্যেক এপিসোডের শেষে বলি যে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ঘটনা ভালো লাগে সেটাও জানাবে, যদি ঘটনা ভালো না লাগে সেটাও জানাবে। চলে যাবো আজকের শাউট আউটের দিকে। বাবাই দাস লিখেছে, অন্য চ্যানেলে এক ধরনের পাগলির ঘটনা শুনেছিলাম, এই চ্যানেলে জ্যোৎস্না পাগলির অন্তত 4টে পর্ব চাই। আমার কাছে জ্যোৎস্না পাগলির ঘটনা যদি আসে আমি অবশ্যই শোনাবো, আমি তো জমিয়ে রেখে দেবো না। নন্দিতা পাল লিখেছে, 3টে ঘটনাই অসাধারণ ছিল, মা কালীর ঘটনা সুন্দর ছিল। মহাশ্বেতা দাস লিখেছে, গুড স্টোরিজ। প্রসেনজিৎ দা 5332 লিখেছে, 3টে ঘটনাই দুর্দান্ত ছিল কিন্তু থার্ড ঘটনাটা ইউনিক লেগেছে। বিকাশ ব্যানার্জি লিখেছে, 3টে ঘটনাই অসাধারণ বাট থার্ড ঘটনাটা দুর্দান্ত। লোপা মিনি ব্লগ লিখেছে, দারুণ ঘটনা, 3টেই সুন্দর। অর্পণ সাইক্লিং লিখেছে, অসম্ভব ভালো লাগলো, বহুদিন ধরে কিন্তু আজ কমেন্ট করলাম। নাসরিন খাতুন লিখেছে, আমি আপনার সব ঘটনা শুনি, দাদা বিগ ফ্যান। সোনু সরকার লিখেছে, 3টে ঘটনাই আমার বেশ ভালো লেগেছে, তবে থার্ড ঘটনাটা বেশি ভয়ের লেগেছে। এই যে তোমাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারছি যে কালা জাদুর মাধ্যমে মা আর তার গুপ্ত প্রেমিকের ওপর প্রতিশোধের ঘটনা, এই ঘটনাটা তোমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। সুতপা নাগ লিখেছে, প্রত্যেকটা ঘটনা এক একটার থেকে একদমই আলাদা, ইউনিক, তাই তো প্রেতপক্ষের সফলতা দিন দিন বেড়েই চলেছে। আরো এগিয়ে যাক প্রেতপক্ষ, আরো অনেক জনপ্রিয় হয়ে উঠুক, এই কামনা করি। জয় মা কালী। সোমা হালদার লিখেছে, হ্যালো রাজ, দারুণ দুর্দান্ত ঘটনা, জ্যোৎস্না পাগলির নেক্সট পার্ট শোনার জন্য ওয়েট করছি। এনডি পাল লিখেছে, সত্যি ভালো লাগছে তোমার গলায় এত সুন্দর ঘটনাগুলো। রুদ্র দেব লিখেছে, দারুণ লাগলো তোমার কণ্ঠে বলা ঘটনাগুলো, এইভাবে এগিয়ে যাক আমাদের প্রেতপক্ষ। জয়া বণিক লিখেছে, দাদা চলে এলাম ঘটনা শুনতে, তোমার গলায় ঘটনা মানেই দুর্ধর্ষ। নন্দিনী দে লিখেছে, 3টে ঘটনাই দারুণ ছিল, সেকেন্ড ঘটনাটা যদিও অনেকেই মেনে নিতে পারবেন না, তবুও বলবো মা করুণাময়ী, তার লীলা উপলব্ধি করা মুশকিল। 200 এপিসোডের খুব কাছে আমরা। রিম্পা বিশ্বাস লিখেছে, অনেকদিন পর কমেন্ট করলাম আর 3টে ঘটনাই খুব ভালো লাগলো আমার দাদা। পাপড়ি চক্রবর্তী লিখেছে, আজ অনেকটাই দেরি হয়ে গেল রাজদা, মনে হয় লাইভ মিস করে গেলাম, তোমার গলায় ঘটনাগুলো একদম চোখের সামনে দেখতে পাই, খুব ভালো লাগে, আরো এগিয়ে যাও রাজদা, ভালো থেকো। তমজিৎ পাল লিখেছে, দাদা আমি তোমার চ্যানেলের নোটিফিকেশন আসতেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চেক করি, দেখি তুমি ঘটনা শোনাচ্ছ, কাজ ছেড়ে তোমার ঘটনা শুনতে বসে যাই, খুব ভালো লাগছে দাদা, এরকম ভাবেই এগিয়ে যাও, আমাদেরকে ঘটনা শুনিয়ে যাও, আমরা তোমার সঙ্গে ছিলাম, আছি আর থাকবো। লাভ ফ্রম বসিরহাট। মিস ম্যাচ বর্ষা লিখেছে, তোমার ঘটনা অসাধারণ, আমি আর আমার মেয়ে দেখি। তারা পাসওয়ান লিখেছে, হাই রাজদা, আমার কমেন্ট তুমি পড়েছ, আমি খুব আনন্দ পেয়েছি। আশিস কুমার দে লিখেছে, আমি রোজ রান্না করতে করতে তোমার ঘটনাগুলো শুনি দাদা, সত্যি তোমার ফ্যান হয়ে গেছি, তোমার সুমধুর কণ্ঠে আরো ঘটনা শুনতে চাই। তো এই ছিল শাউট আউট পর্ব। এই সবকটা কমেন্টই এসছে কালা জাদুর মাধ্যমে মা আর তার গুপ্ত প্রেমিকের ওপর প্রতিশোধের ঘটনা, প্রেতপক্ষের 191 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে কি করতে হবে? ঘটনা পাঠিয়ে দাও আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। কিন্তু সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠিয়ে দেওয়া। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। সেখানেও তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ভয়েস মেসেজ যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই ঘটনা সিলেক্ট হবে না, এটা কিন্তু আমি তোমাদেরকে বলে রাখছি। কেননা ঘটনা যদি ভালোভাবে না বুঝতে পারি তাহলে কিন্তু সেই ঘটনা দেওয়া যাবে না। তাই তোমরা একটু সাইলেন্ট জায়গায় একটু রাতের দিকে যদি রেকর্ড করে পাঠাও তাহলে খুব ভালো হয়। না হলে তোমরা লিখে ঘটনা পাঠিয়ে দাও। আমাদের প্রেতপক্ষর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেতে পারো যারা যারা ইচ্ছুক। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।